নমস্কার। 2011 ওয়ার্ল্ড কাপের আজকে 15তম অ্যানিভার্সারি। তাই জন্য আমরা ভাবলাম রেভ স্পোর্টস বাংলায় আপনাদের জন্য একটা স্পেশাল কিছু করা উচিত। আসলে এই একটা টুর্নামেন্ট দেবাশিস, আমরা না খুব মন দিয়ে কভার করেছিলাম, জানেন, মন দিয়ে। তখন আমাদের বয়সও কম ছিল, 15 বছর আগে আমার 35, দেবাশিসেরও 35। আমরা দুজন গোটা দেশ ঘুরে কভার করেছিলাম। ও 1 মাস ছিল ব্যাঙ্গালোরের ক্যাম্পে, ইনফ্যাক্ট ক্যামেরাটাও করছে। আমি একটা ম্যাচ বাদ দিইনি। এখনো মনে আছে, প্রথম খেলা ঢাকা দিয়ে শুরু করেছিলাম। মিরপুর স্টেডিয়াম থেকে খেলার আগের দিন রাত্রির বেলা 11:30 12টায় সব কাজ শেষ করে বেরিয়েছি। 5,000 সাপোর্টার, তারা চেঁচাচ্ছে। কয়েকজনকে জিজ্ঞেস করলাম, ভাই তোমরা কে? তোমরা কি কাল খেলা দেখতে আসছো? বললো না। তাহলে কেন চেঁচাচ্ছ? বললো আমরা সাপোর্টার, আপনার কাছে টিকিট আছে? উন্মাদনাটা একটা অন্য মাত্রায় ছিল। কারণ বাংলাদেশের তখন মনে হচ্ছিল যে 2007-এর মতন আবার একটা অঘটন হবে। আমরাও ইনফ্যাক্ট সবাই বেশ তেতে ছিলাম যে 2007-এ তামিম ইকবাল, জাহির খান ওই প্রথম ওভার বাংলাদেশ ভারতকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের ওয়ার্ল্ড কাপ থেকে বার করে দিয়েছিল। সো এটা একটা বদলার খেলা। প্রথম বলেই কিন্তু বদলাটা চালু হয়ে যায়। বীরেন্দর সেহবাগ কাভার ড্রাইভ মারেন 4। তারপরে সেহবাগের ওই ম্যাচে করা 100, বিরাট কোহলির করা 100, ইন্ডিয়া খুব সহজে জেতে। আমার মনে আছে ওই খেলাটা প্র্যাকটিক্যালি একটা নো কন্টেস্টে পরিণত হয়ে গিয়েছিল। একটা জিনিস মাথায় রাখবেন, ওই ওয়ার্ল্ড কাপের প্রথম থেকেই কিন্তু তখন আমার সাথে যুবরাজ সিং এর মা শাবনামের সম্পর্ক খুব ভালো। আমরা তখন থেকে জানতাম যে যুবরাজ সিং এর শরীরটা ভালো নেই। এক্স্যাক্টলি কি এটা কেউ জানতাম না, কিন্তু এটা জানতাম যে যুবরাজ সিং এর শরীরটা একদম ভালো নেই। তাই এর প্রেক্ষাপটে যুবরাজের যে পারফরমেন্সটা, সেইটা কিন্তু স্ট্যান্ড আউট। বাংলাদেশ থেকে তার পরের খেলাটা হবার কথা ছিল কলকাতায়। আনফর্চুনেটলি ইডেন গার্ডেন্স তৈরি না হওয়া এবং বোর্ডের অভ্যন্তরীণ রাজনীতির ফলে জগমোহন ডালমিয়া তখন ইডেন গার্ডেন্সের প্রধান, সিএবির প্রধান, আবার জিতে ফেরত এসছেন। আর বোর্ডের প্রধান তখন শশাঙ্ক মনোহর, শরদ পাওয়ার গোষ্ঠী, তারা চালান। পরে তো মিল হয়ে যায় আবার। বাট ওই সময় এটা একটা অন্য মাত্রা নেয়। অ্যাজ এ রেজাল্ট ইডেন গার্ডেন্স থেকে ভারত ইংল্যান্ড খেলাটা ব্যাঙ্গালোরে মুভ করে যায়। সো অল অফ আস ওয়েন্ট টু ব্যাঙ্গালোর। ওই খেলায় সচিন তেন্ডুলকরের একটা দুর্ধর্ষ 100। তার আগে আবারও একটা গল্পই আপনাদেরকে বলে দিই। সচিন আর আমার মধ্যে একটা রিচুয়াল হয়ে গিয়েছিল যে আমরা ওই ওয়ার্ল্ড কাপের প্রতিটা খেলার আগে একবার দেখা করব। কিরকম একটা সুপারস্টিশনে পরিণত হয়েছিল। এবং ঢাকাতে করেছিলাম, ব্যাঙ্গালোরেও করেছিলাম। এবং তখনই এই গল্পটা প্রথম জানতে পারি। পরবর্তীকালে তো আরোই, সচিন তেন্ডুলকরের না কিছু প্রিয় ব্যাট আছে কয়েকটা। তো উনি ব্যাটটাকে নিজেই ঠিক করতেন। তো এরকম একটা নতুন ব্যাট যেটা নিয়ে কখনো উনি খেলেননি, ওই ব্যাঙ্গালোরে বসে বসে নতুন ব্যাটটাকে নিয়ে কাজ করছিলেন। তো আমি তাকে জিজ্ঞাসা করি যে ভাই তুই নতুন ব্যাটটা নিয়ে কেন কাজ করছো, তুমি তো খেলবে না এটা নিয়ে? তো উনিও বললেন, না ঠিক বলছো, এই ব্যাটটা দিয়ে তো আমি ব্যাট করব না, আমি তো কোনো চান্সই নেই এই ব্যাটটা দিয়ে ব্যাট করার, ইটস আ ওয়েস্ট অফ টাইম। ঠিকই বলছো। সো এমতো অবস্থায় যে নতুন ব্যাটটা নিয়ে খানিকক্ষণ ঠিক করার পরে তারপর ব্যাটটা আবার তার কিটে রেখে দিলেন। ব্যাট করতে নেমেছেন, দুর্দান্ত ব্যাট করছেন। 120 করেছিলেন, আপনাদের মনে থাকবে, সেঞ্চুরি করেছিলেন, 98তম 100। হঠাৎ একটা শট খেললেন। পরবর্তীকালে আমায় বলেন যে আমি ফুল ব্লাডেড শটটা মারি, বলটা রকেটের গতিতে বাউন্ডারিতে যাওয়ার কথা, কাভার পেরোলো না। ভাবলাম কি হলো, ব্যাটটার দিকে দেখলাম, যে ব্যাটটা দিয়ে এত দিন ধরে ব্যাট করছেন, এত পয়া একটা ব্যাট, দেখলেন ব্যাটটা চিড় খেয়ে গেছে। সো হি লিটারালি সেড যে এটা ভগবানের কিনা, ড্রেসিং রুম থেকে যে ব্যাটটা, নতুন ব্যাটটার কাজ করছিলেন, সেই ব্যাটটা আনান। বাকি 100টা কিন্তু ওই ব্যাটে করেন উনি। ঠিক আছে। একটা সময় ওই খেলায় মনে হচ্ছিল যে ইংল্যান্ড খুব সহজে জিতবে। জাহির খানের দুর্ধর্ষ প্রত্যাবর্তন, 3 উইকেট, অ্যান্ড্রু স্ট্রাউসকে আউট করা। অ্যান্ড্রু স্ট্রাউস 130-এর বেশি রান করেছিলেন। এবং ইন্ডিয়ার সেই বিখ্যাত টাই। খেলার পর আমরা যখন লাইভ শো করছি স্টেডিয়ামের বাইরে থেকে, হঠাৎ একটা SMS প্রচন্ড পপুলার হয়েছিল, মহেন্দ্র সিং ধোনি অ্যাজ ক্যাপ্টেন, যেখানে টুর্নামেন্টের প্রথমে টাই হয়, সেই টুর্নামেন্ট মহেন্দ্র সিং ধোনি জেতেন। 2007-এর ওয়ার্ল্ড কাপ ভেবে দেখুন,
পাকিস্তান বোল আউট, টাই, ইন্ডিয়া ওয়েন্ট অন টু উইন, ইন্ডিয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। যে মহেন্দ্র সিং ধোনি আবার ওয়ার্ল্ড কাপে টাই করেছে মানে 100% মহেন্দ্র সিং ধোনি কিন্তু এই টুর্নামেন্টটা জিতবেন। হলো, সেখান থেকে ক্যারাভ্যান চলে গেল দিল্লি, আর ওগুলো তো ছেড়ে দিন, হল্যান্ড ম্যাচ খুব সহজে ভারত বার করে নেয়। তারপরের ম্যাচটা সাউথ আফ্রিকার সাথে একটা দুর্ধর্ষ খেলা হয় নাগপুরে, দুর্ধর্ষ খেলা। তেন্ডুলকার 100 করেন, একটা সময় দুর্দান্ত ব্যাট করছিলেন, আমার মতে তেন্ডুলকারের অন্যতম শ্রেষ্ঠ। 99তম 100 নিয়ে কেউ কথাও বলেনি তখন, মানুষ জানতোই না যে 100, আমরা কেউ তখন ওটাকে নিয়ে আলাদা করে কোনো আলোচনাও করিনি। তেন্ডুলকারের ব্যাটিং নিয়ে আলোচনা হয়েছিল। ভারত 296 রানে অল আউট হয়ে যাওয়ার পরে সাউথ আফ্রিকা ওই ম্যাচটা জিতে যায়। দ্যাট অ্যাক্টেড, আমার মনে আছে স্টেডিয়ামে খেলার পরে জামথা স্টেডিয়ামে শো করছিলাম, কি পরিমাণ মানুষের মধ্যে বিদ্রুপ, রাগ, তাচ্ছিল্য, আমাদেরই এক অন্য জার্নালিস্টের, মহিলা জার্নালিস্টের জামা পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়েছিল, এই ধরনের জিনিসপত্র হচ্ছিল। অর্থাৎ বোঝা যাচ্ছিল যে এই ওয়ার্ল্ড কাপ যদি ভারত হেরে যায় তাহলে কি হতে পারে, পরিণতিটা কি হতে পারে। সেখান থেকে দ্য টুর্নামেন্ট ওয়েন্ট টু চেন্নাই, যুবরাজ সিং এর 100, ইন্ডিয়া মেক্স ইট টু দ্য কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল যদি ভেবে দেখেন, 24শে মার্চ থেকে 2 ফেব্রুয়ারি ভারতীয় ক্রিকেটের সোনার অক্ষরে লেখা থাকবে ওই 7-8টা দিন। আহমেদাবাদের সেমিফাইনাল, দুটো গল্প বলি আপনাদের। প্রচন্ড গরম, তেন্ডুলকার ঘরের মাটিতে শুতেন, কারণ আহমেদাবাদে গিয়ে মনে হয়েছিল বিছানাটা হেলে আছে, ঘুমোতে পারছেন না, মাটিতে শুতেন পিঠের ব্যথা যাতে ঠিক থাকে এবং ওই জন্য, এবং সম্পূর্ণভাবে লিকুইড ডায়েটে মুভ করে গিয়েছিলেন, যে এত গরম হাইড্রেট করার জন্য লিকুইড ডায়েটে মুভ করে গিয়েছিলেন, অন্য কোনো খাবার খাচ্ছিলেন না। আহমেদাবাদে সেই দুর্ধর্ষ ইনিংস অফ সুরেশ রায়না অ্যান্ড অফকোর্স যুবরাজ সিং। ভারত 187 রানে 5 উইকেট, সেখান থেকে তেন্ডুলকার বসে আছেন, তার পাশে রায়না, আউট হলেন ধোনি। সচিন রায়নাকে বলেন, এটাই তোমার ওয়ার্ল্ড কাপের প্রথম খেলা, যাও জিতিয়ে এসো। সুরেশ আমায় পরে বলে যে পাজি যখন এই কথাগুলো বলছে আমার কিরকম একটা গায়ে কাঁটা দিচ্ছে, যে এই খেলাটা যদি হেরে যাই পাজির কিন্তু আর জীবনে বিশ্বকাপ জেতা হবে না। এই লোকটা 22 বছর ধরে অপেক্ষা করেছে এই বিশ্বকাপটার জন্য, আজকে যদি গিয়ে না পারি তাহলে কিন্তু পাজির স্বপ্নটা শেষ হয়ে যাবে। যখন ওনার কাছ থেকে যাচ্ছি ভেতরে, তখনই ওনাকে বলে গিয়েছিলাম পাজি ম্যাচটা জিতে আসবো। ইন্ডিয়া বিটস অস্ট্রেলিয়া, যুবরাজের সেই চিৎকার, এরকম ভাবে মাটিতে বসে আমরা একটা আনবিলিভেবল ম্যাচের শেষে আমরা তখনও শো করে যাচ্ছি, রাত 12টা-1টা হবে, ইন্ডিয়ান টিম বাস ওখান থেকে বেরোচ্ছে, মানে মনেই হচ্ছে না যে পরিশ্রম করেছি বলে। সেখান থেকে হলো কিনা সেমিফাইনাল, আনবিলিভেবল একটা খেলা, ভারত বনাম পাকিস্তান মোহালি, দুটো দেশের প্রধানমন্ত্রী আসবেন। গ্যারি কার্স্টেন সকালবেলা ব্রেকফাস্ট রুমে নামলেন হোটেলে, দেখলেন পুরো জায়গাটা কর্ডন অফ করা আছে। বলে কি হলো ভাই? না, এটা দুটো দেশের প্রধানমন্ত্রী এবং তাদের এন্টুরাজরা খাবে, আপনারা ঘরে খেয়ে নিন। তো কোনো ভারতীয় ছেলে খায়নি, তারা ভাবলো যে স্টেডিয়ামে গিয়ে খাবে। এবার স্টেডিয়ামে কি হলো, এতগুলো, এখন তো ছেড়ে দিন, টেকনোলজি এমনই এগিয়ে গেছে, এসব লাগে না। তখন আউটসাইড ব্রডকাস্ট ভ্যান, অর্থাৎ ওবি ভ্যান দিয়ে আমরা সবাই লাইভ করতাম। সবকটা টেলিভিশন চ্যানেল, প্রায় 100টা টিভি চ্যানেলের ওবি ভ্যান সে স্টেডিয়ামের বাইরে এসে লাইন পড়ে গেল। অ্যাজ এ রেজাল্ট ভারতীয় দলের ফুড ট্রাকটা আর পৌঁছলো না স্টেডিয়াম। খেলা শুরু হওয়ার 5 মিনিট আগে পর্যন্ত ভারতীয়রা কিছু খায়নি, 5 মিনিটও না, খায়নি, না খেয়েই নেমেছিল। এবং যখন আধ ঘন্টা মতো বাকি, তখন ড্রেসিং রুমে ঘোর একটা চাঞ্চল্য হয় যে আমরা প্রচন্ড খিদে পেয়ে গেছে, কেউ খায়নি। তখন সচিন সবাইকে ডাকেন, ডেকে বলে যে ভাই দেখো, এত খিদে পেয়েছে তো গিয়ে রান করো, খিদেটা মরে যাবে, আর না হলে উইকেট নাও, খিদেটা মরে যাবে। এখানে কেউ খেতে আসুনি, এখানে পাকিস্তানকে হারাতে এসছো, তাই খাবার পরে খাবে, চুপচাপ খেলো। সচিনের এই কথাগুলো একটা মন্ত্রের মতো কাজ করে। সেবাগ দুর্দান্ত একটা শুরু করেন প্রথমে, তারপরে সচিনের সেই কন্ট্রোভার্সিয়াল আউট না সাইদ আজমালের বলে আম্পায়ার আউট দেওয়ার পরে দেখা যায় ডিআরএসে সচিন আউট নন। একটা ভালো ইনিংস অফ 85, মাল্টিপল ক্যাচ ড্রপ, শাহিদ আফ্রিদিও ক্যাচ ফেলেন, উমার গুলের 5 উইকেট, যুবরাজ সিং আউট হয়ে যাওয়ার পরে আমরা ভাবি যে তাহলে কি ইন্ডিয়া 250 পৌঁছতে পারবে না। সুরেশ রায়না একটা দুর্দান্ত ইনিংস খেলে আবার ইন্ডিয়াকে কিন্তু একটা মোটামুটি কম্পিটিটিভ জায়গায় নিয়ে চলে যান। বোলিংয়ে আই ক্যান টেল ইউ হাউ টেন্স ইট ওয়াজ। যখন হরভজন সিং রাউন্ড দ্য উইকেট এসে উমার আকমালকে বোল্ড করলেন, বা যখন লাস্ট ক্যাচটা বিরাট কোহলি ধরলেন,
ইট ওয়াজ আনবিলিভেবল, আনবিলিভেবল। দুটো টিম, তাদের তাদের রাষ্ট্রপ্রধানরা এসে খেলা দেখছেন। 3টে পর্যন্ত রাত্রিরে ওখানে সেলিব্রেশন হয়েছিল মোহালিতে। আমির খান, অভিষেক বচ্চন সহ বহু বলিউড তারকা তারাও সেলিব্রেট করছিলেন। আমার মনে আছে অত রাত্রিরের পরেও না ঘুমোতে পারিনি। পরের দিন সকালবেলা 7টার সময় আমি ইন্ডিয়ান টিম হোটেলে যাই, গিয়ে ব্রেকফাস্ট রুমে দেখি গ্যারি কার্স্টেন আর প্যাডি আপটন, তারা আমার বন্ধু খুবই, তারা দুজন বসে বসে ব্রেকফাস্ট খাচ্ছেন। তো আমি গ্যারি কার্স্টেন আমার বন্ধু, ভাবলাম যদি একটা কোট পাওয়া যায় ভালো স্টোরি হবে। তো গিয়ে গ্যারিকে বললাম, দারুণ দারুণ জিত, ইন্ডিয়া ফাইনালে দারুণ টিম বানিয়েছো তুমি। সো উনি এখনো মনে আছে এরমভাবে ফলের মধ্যে কাঁটাটা ঢোকাচ্ছিলেন, যে খাচ্ছিলেন, তো ওই কাঁটাটা ওখানে রেখে দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, তুমি বলছো টিম, কি মনে করো তুমি? আমি বললাম, কেন, হোয়াট আ টিম ইউ হ্যাভ ক্রিয়েটেড। তো উনি বললেন, দেখো এই যে প্রত্যেকটা প্লেয়ার সবাই সবাইকার বন্ধু, যদি তুমি এটা ভাবো তাহলে খুব ভুল ভাবছো। আমি চাইও না কেউ কারোর বন্ধু হোক, বন্ধু হওয়ার কথাও নয়। এরা সবাই সুপার হিউম্যান পারফর্মার, এদের সবাইকার ইগো থাকবে। এরা বন্ধু হবে, বউয়ের সাথে, ওর বউয়ের সাথে খেতে যাবে রাত্রে সোশ্যালি, এরকম কেউ আশা করে না। একটাই আশা, যখন ওই শেষ ক্যাচটা উঠবে, যে তলায় দাঁড়াবে বাকি 14 জন ভাববে ইন্ডিয়ার হয়ে ক্যাচটা ধরবে। আমার কাছে 2 লাইনের মধ্যে দিয়ে টিম ওয়ার্কের এসেন্সটা গ্যারি কার্স্টেন বলেছিলেন। ওনার সাথে আরো বেশ খানিকক্ষণ কথা হয়। তারপর আমার মনে আছে সচিনের সাথে গল্প করছি, সচিন আমায় বললেন, তোমার মনে আছে 2007-এ এই সেম আমি যখন ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরে তখন খেলা ছেড়ে দেবো ভাবছি, আঞ্জলি আমায় বলে যে 2011-র ওয়ার্ল্ড কাপের ফাইনালটা বম্বেতে, তুমি সেইটা উপলব্ধি করতে চাও না, এখনই ছেড়ে দিতে চাও? কিং ভিভ রিচার্ডসও আমাকে একই কথা বলেছিলেন যে দ্য ফাইনাল ইজ ইন মুম্বাই, তুমি ছেড়ো না। এই ক্ষেত্রে কিন্তু দ্য ফাইনাল ওয়াজ দেয়ার, সচিন কেম ব্যাক, এবং সেখানে তিনি এমনই ভাবে করা হয়েছিল যে তিনি টিম বাসে আসবেন। ফাইনালি তিনি পারমিশন নিয়েছিলেন যে তার স্ত্রী এসে গাড়িটা সামনে দাঁড়ালে তিনি টিম বাস থেকে হেঁটে নিজের গাড়িতে উঠলেন, দিয়ে চলে যান। আনবিলিভেবল অ্যাটমসফিয়ার, আই এম টেলিং ইউ, দ্য হোল কান্ট্রি, ওই রকম উন্মাদনা একটা নিজেদের ওয়ার্ল্ড কাপ ঘিরে। ইদানিংকালেও আমরা ওয়ার্ল্ড কাপ দেখেছি, 2011 ওয়াজ সামথিং এক্সট্রাঅর্ডিনারি। তারপরে অন দ্য ডে অফ দ্য ফাইনাল মনে আছে মাঠে যাচ্ছি, পুরো মারিন ড্রাইভটা মনে হচ্ছে ব্যারেন, একটা লোক মরে গেছে, এরকম নিস্তব্ধতা। কারণ পুলিশ ফ্যানদেরকে ওয়াংখাডের আশেপাশটা ওই মারিন ড্রাইভে আসতেই দেয়নি। ইন্ডিয়ান টিম বাস এলো, খেলাটা যখন শেষ হচ্ছে, আমি না লাস্ট বলটা দেখিনি, আমি আর তেন্ডুলকার, আমরা ইন গ্রেট কোম্পানি। তেন্ডুলকার তো ভেতরে শুয়েছিলেন, বীরেন্দর সেহবাগ, তেন্ডুলকার, এবং তেন্ডুলকার মাসাজ নিচ্ছিলেন। বীরেন্দর সেহবাগ খানিকক্ষণ পরে বলেন, পাজি ঘুমিয়ে পড়েছে, এবার চল আমরা তো জিতেই যাবো মনে হচ্ছে, বাইরে গিয়ে দেখি। সচিন তাকে বলে, কোথাও যাবি না, এইখানে দাঁড়িয়ে থাক, যতক্ষণ না লাস্ট শটটা মারবে কোথাও যাবি না, চুপচাপ দাঁড়িয়ে থাক, যখন জিতবে তখন গিয়ে রিপ্লেতে 100 বার দেখিস, দাঁড়িয়ে থাক। কেউ কোথাও নড়েননি। আর ওই ফাইনাল শটটা মারার পরে আমার মনে আছে আমি স্টেডিয়ামের বাইরে থেকে লাইভ করছিলাম, তখন একটাই উদ্দেশ্য যে এরপরে তাহলে কিভাবে স্টোরি করব। সচিনকে রিকোয়েস্ট করি ফর অ্যান ইন্টারভিউ। সচিন বলেন, হোটেলে চলে এসো, দেখে নিচ্ছি। ওনার সাথে সম্পর্ক খুব ভালো ছিল। তাজমহল হোটেলে পুরো বাইরেটা লোকারণ্য, টিম প্রেসিডেন্টের কাছে যাবে সেই সব প্ল্যানিং হচ্ছে, অনেক রকম হচ্ছে। বাসটা ফিরতে ওই ওয়াংখাডের বাইরে তখন লোকে নাচছে, গাড়ির ওপর উঠে যাচ্ছে। আঞ্জলির একটা সুপারস্টিশন ছিল, আঞ্জলি কোনোদিন সচিনের খেলা মাঠে দেখতেন না, ওই মেলবার্নে আউট হয়ে যাওয়ার পরে। সো আঞ্জলিকে সচিন খেলা হয়ে যাওয়ার পর ফোন করে বলেন, এবার স্টেডিয়ামে চলে এসো। তো স্টেডিয়ামে ঢুকবেন কি করে, বাইরে ওরম ভিড়। তো আঞ্জলি যখন স্টেডিয়ামে এসছেন, তার গাড়িটা দেখে, যে ভেতরে কি এরকম করে দেখবে, এটা ছেড়ে দে, এটা ওনার গাড়ি। আঞ্জলিকে নামিয়ে দিয়ে যখন ড্রাইভার বাইরে নিয়ে আসছে গাড়ি, বলে দাঁড়া, উনকো ছোড় দিয়া, বলে হ্যাঁ ছোড় দিয়া। এবার গাড়ির বনেটের ওপরে এবং সামনে ওখানে উঠে লোকে নাচতে লেগে গেছে। যখন পরের দিন সকালে সচিনের নতুন বিএমডাব্লিউ, সচিন দেখছে ভেতরে এখানে তোবড়ানো, বডিতে তোবড়ানো, মাথায় তোবড়ানো। আঞ্জলিকে বলছে, এটা কি হলো? তো আঞ্জলি বলছে, আমি জানি না। ড্রাইভার বলছে, সাব ক্যা করে, আপনাদেরকে নামিয়ে বেরোবার সময় সবাই তো গাড়ির ওপর উঠে এটা ওনার গাড়িতে নাচবো বলে নাচতে লেগে গেল। সচিন আঞ্জলিকে বলছে, এটা নিয়ে বদার করো না, এগুলো হ্যাপি ডেন্ট হিসেবে গাড়িটাকে মাথায় রেখে দাও। এবং সেই ওই রাত্রিরে অ্যাবাউট কটা বাজে তখন, একটা, তাজমহল হোটেলের 6th ফ্লোরে আমি, যুবরাজ সিং, বীরেন্দর সেহবাগ এবং বিরাট কোহলি, আমরা ওয়ার্ল্ড কাপ নিয়ে ক্যাচ খেলেছিলাম। আমি ওই ঘরে বসে, বীরেন্দর সেহবাগ তখন জিজ্ঞেস করলেন, দাদা খিদে পেয়েছে? আমি বললাম হ্যাঁ। বললো, আমাদের সবাইকারই খিদে পেয়েছে, রাত্রিরে 1টা নাগাদ বিরিয়ানি খাওয়া হলো, এটা নিয়ে আমি লিখেওছি, রাত্রিরে 1টা নাগাদ বিরিয়ানি খাওয়া হলো, ট্রফিটা নিয়ে ওইসব হলো। আমি যুবরাজকে বললাম, ভাইরা ইন্টারভিউ দাও। তো বললো, না দাদা পরে নেবেন, এখন সেলিব্রেট করতে যাবো। আর না, আজকে রাত্রিরেই দিতে হবে, এটা বারবার হয় না।
তো এই ইন্টারভিউটা যদি এখনো আপনারা আমার প্রিভিয়াস অর্গানাইজেশনে দেখেন, যুবরাজের লাস্ট উত্তরটা হচ্ছে, আমি তাকে জিজ্ঞেস করছি এরপর কি, তিনি বলছেন এরপর সেলিব্রেশন, আপনি আটকে রেখে দিয়েছেন, বলে তিনি সেলিব্রেশনের জন্য চলে যান। আমিও তখন ফাইনালি অঞ্জলি সচিনের কানের মধ্যে ফুল গুঁজে ওরা নাচছেন, রবনে বানাদি জুড়ি গানে হরভজন জাহির খান নাচছে, ওই সমস্ত দেখে ফাইনালি হোটেল থেকে বেরোই। তার পরের দিন মহেন্দ্র সিং ধোনি মাথা মুন্ডন করার পরে, যিনি তার একটা মানত ছিল প্রেসিডেন্টের কাছে যাওয়া, সচিনের বাড়ি ফিরে আসা, মায়ের ওই তাকে বরণ করে নিয়ে সেলিব্রেট করা। 2011 ওয়ার্ল্ড কাপটা অসাধারণ, তাই ভাবলাম এই শোটা আপনাদের জন্য করি। ফিরে দেখা 15 বছর আগে, 15th অ্যানিভার্সারি। আই হোপ আপনাদের রেভ স্পোর্টস বাংলায় এই শোটা ভালো লাগলো। এরকম আরও শো নিয়ে আসবো, দেখতে থাকবেন রেভ স্পোর্টস বাংলা। আর ভালো লাগলে নোটিফিকেশন বেলটা অত্যন্ত মনে করে প্রেস করে দেবেন, যাতে এই ধরনের শোর সম্বন্ধে আগেই আপনারা জানতে পারেন।